মানুষ কতটা অদ্ভুত, তাই না? মানুষ যেটা চায় সেটা পায়, পেয়ে গেলে অন্যের সাথে কম্পেয়ার করে, তারপরে ভাবে আমার কাছে তো কিছুই নেই। এইরকম যদি মাথায় নেগেটিভ থিঙ্কিং থাকে, তুমি কোনোদিনই বড় মাপের মানুষ হতে পারবে না। যদি বড় মাপের মানুষ হতে চাও, যা আছে তাতে সন্তুষ্ট হও। কিন্তু আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ারস, মানে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের মাখন মাখন একদম সাবজেক্টিভ এমসিকিউ নিয়ে চলে এসেছি। পুরোপুরি যেটা পড়াবো তার মধ্যে তুমি এমসিকিউ অনেক কিছু কমন পাবে ইস্যু অফ শেয়ার চ্যাপ্টার থেকে। যদি তোমাদের কোনো রকমের ডাউটস বা কোনো রকমের প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে জানাও আমাকে। আর যদি বলা হয় আজকে শুরু করবো হচ্ছে ইস্যু অফ শেয়ারস নিয়ে। ইস্যু অফ শেয়ারস এর মেন বক্তব্যটা কি করে শেয়ারস আসে বাজারে, কি করে বাজার থেকে বিক্রি হয়, সবকিছু ডিটেলস জানবো এই চ্যাপ্টারটাতে। দেখো, একটা আমি সাধারণ এক্সাম্পল দিচ্ছি। একটা সুমিত এলটিডি বলে একটা কোম্পানি আছে, ছোট কোম্পানি। সেই ছোট কোম্পানিটাকে যদি তুমি বিরাট বড় একটা মাল্টিনেশনাল লেভেলের কোম্পানি বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বাজারে শেয়ার বিক্রি করতে হবে। তার মানে এই কোম্পানির কিছু পার্টস আমাকে বিক্রি করতে হবে, যাতে শেয়ার হোল্ডার যারা আছে তারা শেয়ারটা কেনে। বোঝা গেল? কোম্পানিটাকে বিক্রি করছি না, কোম্পানি কিছু শেয়ারস বিক্রি করছি। সেই শেয়ারস বিক্রি করবো কাদেরকে? পাবলিকদেরকে। তারা কিনছে আমার শেয়ারস। যখন আমি এত বড় একটা কোম্পানি ফর্ম করে নেবো, আফটার দ্যাট তাদেরকে আমি তাদের শেয়ারের টাকা দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে তাদের প্রফিটের টাকাও দিয়ে দেবো। যেটুকু প্রফিট পাচ্ছে, শেয়ারটা কিনেছিল, ধর একটা শেয়ার কিনেছিল 100 টাকা দিয়ে, তোকে যখন আমি মিটিয়ে দেবো, যখন আমি 100 টাকা ও আর্ন করে, ওকে যখন আমি 100 টাকা মেটাবো, তখন ওকে আমি 100 টাকা দিলাম প্লাস আরো 20 টাকা দিলাম। এটাকে বলছে ডিভিডেন্ড। কি বলছে? তাহলে ওই লোকটা কত টাকা পেলো? যে আমি ওর কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, তাহলে আমি 100 টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু আমি পেলাম 120 টাকা। তাহলে পাবলিকের লাভ কি? এই লাভটা ডিভিডেন্ড পাচ্ছে। আর কোম্পানির লাভ কি? বড় কোম্পানি করতে পারছে, ইনভেস্টমেন্ট করে একটা হিউজ বড় কোম্পানি করতে পারছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার জয়েন্ট স্টক কোম্পানি বলতে কোনটাকে বোঝায়, বা এমনি কোম্পানি বলতে কোনটাকে বলে? কোম্পানি মিন্স আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল which has distinctive name, address, common seal and perpetual existence, which is formed with fixed amount of capital divided into number of shares. আমি জানি সবারই মাথার উপর দিয়ে গেল, কিন্তু যদি বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। একটা কোম্পানি মানে নিজস্ব কোনো নাম থাকবে, তার একটা লোগো থাকবে, তার একটা অ্যাড্রেস থাকবে, তার একটা পারপেচুয়াল এক্সিস্টেন্স থাকবে। মানে আমার মারা যাওয়ার পরে বা আমার চলে যাওয়ার পরে কোম্পানির মালিক কে হবে সেটা যেন অলরেডি ডিসাইডেড থাকে। যেরকম নমিনি হয়, সেমনি আমার পরবর্তী যে কোম্পানির মালিক হবে তার নামটা যেন এক্সিস্টেন্সে লেখা থাকে। এটাকে বলে পারপেচুয়াল এক্সিস্টেন্স। কথা বোঝা গেল না গেল না? উইথ ইজ ফর্ম উইথ এ ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, যেটা ফর্ম হবে একটা ক্যাপিটাল দিয়ে, ফিক্সড ক্যাপিটাল দিয়ে, আর ওইটাকে ডিভাইড করা হবে নাম্বার অফ শেয়ারস এ। এইটাই হচ্ছে শেয়ারস এর মেন বক্তব্য। এবার শেয়ারস কত ধরনের হয় দাদা? শেয়ারস হয় দু ধরনের। কি কি বলতে পারবে কেউ? প্রেফারেন্স শেয়ারস এন্ড ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ারস এন্ড ইকুইটি শেয়ার দু রকমের আমাদের শেয়ারস হয়। কত রকমের শেয়ারস হয়? কি কি নাম হয়? প্রেফারেন্স শেয়ারস এন্ড ইকুইটি শেয়ারস। ওকে, ভেরি গুড। শেয়ারস কত ধরনের হয়? দু ধরনের। কি কি? একটা হচ্ছে ইকুইটি শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ারস এর মধ্যে যে পয়েন্টস গুলো, সেগুলোর মধ্যে একটা যে ফিক্সড ডিভিডেন্ড পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডার যারা আছে। আচ্ছা, যারা শেয়ার কেটে তাদের কি বলা হয়? শেয়ার হোল্ডার বলা হয়। ঠিক আছে, যা প্রেফারেন্স শেয়ারসরা ফিক্সড ডিভিডেন্ড পাবেন, তাদের কোনো ভোটিং রাইট নেই, তাদের কোনো অধিকার নেই কোম্পানির প্রতি। তারা আসবে, কোম্পানিতে ইনভেস্ট করবে, ডিভিডেন্ড নেবে। কি নেবে? ডিভিডেন্ড, নট প্রফিট। কি নেবে? ডিভিডেন্ড নেবে, চলে যাবে। ভোটিং রাইট নেই, ক্যান বি রিডিম, মানে যে কোনো সময় সে টাকাটা তুলে নিতে পারে। যে টাকাটা ইনভেস্ট করেছিল, তার মাঝে পথে মনে হলো যে আমার টাকাটা এখন খুব প্রয়োজন, এমার্জেন্সি আছে, আমাকে টাকাটা তুলে নিতেই হবে, দ্যাটস মিন্স সে যে কোনো সময় রিডিম করতে পারে টাকাটা, রাইট? আচ্ছা, ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট, যে অরিজিনাল মালিকই নয়, তাহলে ম্যানেজমেন্টে পার্টিসিপেট করে লাভ নেই তার। ক্যান বি কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সরা ইকুইটি শেয়ারে কনভার্ট হতে পারে। দেখ, ফ্রেন্ডসরা বেস্ট ফ্রেন্ড হতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস হতে পারে না, রাইট? বেস্ট ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে সে আর কোনো ফ্রেন্ড হবে। বেস্ট ফ্রেন্ড ইজ অলওয়েজ বেস্ট ফ্রেন্ড। আর যারা বলে বেস্ট ফ্রেন্ড ছিল, দ্যাট মিন্স তার বেস্ট ফ্রেন্ড নয়। বেস্ট ফ্রেন্ড থেকে কোনোদিন ফ্রেন্ড হওয়া যায় না, কিন্তু ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হওয়া যায়, রাইট? তো দ্যাট টাইপ অফ থিং ক্যান বি কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ার। প্রেফারেন্স শেয়ার ফ্রেন্ড, সব ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয় না, আবার সব বেস্ট ফ্রেন্ড শুধু ফ্রেন্ড হয় না, রাইট? তো ফ্রেন্ডসরা বেস্ট ফ্রেন্ড হতে পারে, রাইট? ফ্রেন্ডসরা বেস্ট ফ্রেন্ড হয়, দ্যাট ইজ দ্য থিং। মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সরা ইকুইটি শেয়ার হতে পারে, রাইট? বোঝা যাচ্ছে কথা? লো রিস্ক, যেহেতু এই কোম্পানির মালিকই নয়, তাহলে লো রিস্ক। নট অ্যাকচুয়াল ওনার্স অফ দ্য কোম্পানি, মেন পয়েন্ট হচ্ছে এটা, যে কি পয়েন্ট, এরা ওনার্স নয়, এরা শুধু টাকা ইনভেস্ট করতে আসছে, রাইট? ইকুইটি শেয়ারসে কি, এদের কোনো ফিক্সড ডিভিডেন্ড নেই। দেখ, যেরকম বিয়ে বাড়ির সময় কি হয়,
বিয়ে বাড়িতে যখন আমরা খাই, ইদার লাস্টে বসলে অনেক খেতে পাবো, আর লাস্টে বসলে কিছুই খেতে পারবো না। দেখবি কিছু আছে কিছু নেই, কিছু একদম ঢালাও আছে, মাটন চিকেন পুরো ঢালাও আছে, ভাতই নেই, লে কি করে খাবি খা। আবার চিকেন ভাত সবকিছু চাটনি নেই, আবার সবকিছু এক গাদা করে আছে, লে খা কত খাবি খা। তো ইদার তুই অনেকটা পাবি, আর নয় তুই অল্প পাবি, আবার না হয়তো বলে তুই কিছুই পাবি না। তার মানে ইটস হাই রিস্ক, এটুকু বোঝা গেল। তাহলে হাই রিস্ক আছে। এরা হচ্ছে অ্যাকচুয়াল ওনার্স অফ দ্য কোম্পানি, রাইট? ক্যান বি কনভার্টেড ইনটু আদার সিকিউরিটিজ, মানে এরা মালিকানাও হতে পারে, এরা মালিকও হয়ে যেতে পারে, রাইট? ক্যান পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট, যেহেতু এরা ওনার্স অফ দ্য কোম্পানি, তারা এটা ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারে। ক্যান বি নট বি রিডিম, এরা যে কোনো সময় টাকা তুলতে পারে না। তুই ঘরের লোক, তোর ঘরের কোনো লোকের সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে, শরীর খারাপ হয়েছে, তুই কি বলতে পারিস যে না এটা আমার ঘরের লোক নয়? হ্যাঁ, ইয়েস, পারবো না। আমরা যখন ঘরের লোকের অসুবিধা, তখন বলতে পারবো কি আমরা এটা ঘরের লোক নয়, না আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যাবো না হসপিটাল। তাহলে এটা ক্যান নট বি রিডিম, তুই টাকাটা যে কোনো সময় তুলতে পারিস না। যখন কোম্পানি তোকে টাকা দেবে তখনই তুই তুলতে পারবি, আদারওয়াইজ নট। ক্লিয়ার? এইটা হচ্ছে ইকুইটি শেয়ারস আর প্রেফারেন্স শেয়ারস এর মধ্যে মেইন ডিফারেন্স। এগুলোর মধ্যে কিছু পয়েন্টস তোরা পরীক্ষার সময় অবভিয়াসলি দেখতে পাবি, নিডলেস টু মেনশন। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট ইজ রিডেমেবল প্রেফারেন্স শেয়ারস। মানে কোনটা? আমি যে কোনো সময় টাকাটা উইথড্র করে নিতে পারবো, বাট ওরা একটা পিরিয়ড দিয়ে দেবে যে আফটার 2 ইয়ার্স অর আফটার 2 মান্থস অর আফটার 3 মান্থস তুমি টাকাটা উইথড্র করতে পারবে। রিডেমেবল মানে কোম্পানি একটা টাইম দিয়ে দেবে, এরপরে তুমি যে কোনো সময় টাকাটা উইথড্র করে নাও, কোনো অসুবিধা নেই, রাইট? এটা হচ্ছে রিডেমেবল প্রেফারেন্স, যে কোনো সময় উইথড্র করতে পারি, যে কোনো সময় কি করতে পারি, উইথড্র করতে পারি, যে কোনো সময় কি করতে পারি, উইথড্র করে নিতে পারি আমি টাকাটা। বাট আফটার কোম্পানিজ পলিসি, কোম্পানি যে পলিসি আছে সেই অনুযায়ী আমাকে উইথড্র করতে হবে। ইরিডেমেবল প্রেফারেন্স শেয়ার মানে যতক্ষণ না কোম্পানিটা উইন্ডিং আপ হচ্ছে, মানে ক্লোজ হচ্ছে, বা ওই শেয়ারস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, বা লিকুইডেশন হচ্ছে, ততক্ষণ আমি ওই টাকাটাকে তুলতে পারবো না। তো উইন্ডিং আপ অব্দি আমার ওটাকে বলা হয় ইরিডেমেবল প্রেফারেন্স শেয়ার। যতক্ষণ না কোম্পানিটা বন্ধ হচ্ছে, বা লিকুইডেশন হচ্ছে, সলভ হয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি টাকাটা তুলতে পারবো না। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, কনভার্টেবল ডিবেঞ্চার, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস, এটাকে মানে কি, যে এটা কনভার্টেবল মানে প্রেফারেন্স শেয়ারস যারা আছে তারা ইকুইটি শেয়ারসে কনভার্ট হতে পারে। they are converted into, they may be converted into equity shares, right? আর নন কনভার্টেবল কারা? ভাই তুমি আমার বাইরের প্রতিবেশী, ঘরের লোক হতে এসো না। দেখবি রেজাল্টের সময় বাইরের প্রতিবেশীরা খুব জ্ঞান মারতে আসে, তো জ্ঞানগুলো শুনবি না, বলবি বাইরের প্রতিবেশী তুমি বাইরেই থাকো, কি বলবি, মুখের উপর বলা না গেলেও বলবি ঠিক আছে তুমি এবার আসতে পারো, চা জল খাও, ঠিক আছে, এবার তুমি টাটা বাই বাই। তো এরা কোনোদিনই প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সরা কখনোই কোন নিজের মানুষ নয়। দ্যাটস মিনস এরা কোনোদিনই কনভার্ট হতে পারবে না কিসে, ইকুইটি শেয়ারসে কোনোদিনই কনভার্ট হতে পারবে না। ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সরা ইকুইটি শেয়ার হোল্ডারে কখনোই কনভার্ট হতে পারবে না, এটাকে বলে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। এবার আসছি পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। দেখবি আমরা যখন বিনা পয়সায় কিছু পাই না, 20টা ছাড়ে সবকিছু খেতে চাই, 20 যদি হয় ওটাকে ছেড়ে সবকিছু বিনা পয়সা যদি বন্ধু খাওয়াই, তারপরে তাহলে আমরা সবকিছু খেতে চাই, সেটা যত শক্ত জিনিস হোক, যত নরমই জিনিস হোক, যত লিকুইড জিনিসই হোক না কেন। তো পার্টিসিপেটিং মানে এরকমই যে অল্প খেলাম মন পোষালো না, ধর তোকে আমি মোমো দিলাম 1 প্লেট, তোর মন পোষালো না, আর 2টো খেলে ভালো হতো, আরো 3টে খেলে ভালো হতো। তার মানে পার্টিসিপেটিং মানে কি, যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে তারা প্রফিট নিল, ডিভিডেন্ড নিল, সবটাই নিয়ে নিল, কোম্পানি যাওয়ার সময়, কোম্পানি লিকুইডেশনের সময়, কোম্পানি ডিজলভ হওয়ার সময় আরো ভিক মাঙ্গার মতো চাইছে, দাও আর 2টো দাও, আর 2টো টাকা দাও। তো তারা কি চাইছে, সারপ্লাস অ্যাসেট বা সারপ্লাস প্রফিট হাত পেতে। বুঝতে পারলি না? পারলি না? মানে পেয়ে যাওয়ার পরে তার সঙ্গে ডিল হয়ে গেছে, তো আমি 1 লাখ টাকাই দেবো, 1 লাখ টাকা দিয়ে দিলাম, তা বলছি আরো দাও 10,000 টাকা দাও, একটু মিষ্টি খাবো, এটা আরো 5,000 টাকা দাও, একটু এনজয় করবো। তো এই আর কি। তো পার্টিসিপেটিং অ্যাসেট মানে যারা সারপ্লাস অ্যাসেট বা সারপ্লাস প্রফিটের জন্য চেয়ে বেড়ায়। সারপ্লাস মানে প্রফিট, হ্যাঁ, সারপ্লাস অ্যাসেট এন্ড সারপ্লাস প্রফিট মানে যে প্রফিটটা হয়েছে সেইটার মধ্যে একটু ভাগ চাইবে আর হাত মাংবে, এরকম ভিক্ষা মাংবে। আর নন পার্টিসিপেটিং প্রেফারেন্স মানে আলফা মেল যাদেরকে বলে না, আলফা মেল, সাকলন্ডা এরকম থাকে না, তো ওরা যেটুকু পেয়েছে 1 লাখ টাকা পেয়েছে, এটাতেই খুশি, ওরা আর হাত পেতে কিছু চাইতে যাবে না, নিজেদের মান সম্মান হারিয়ে হাত পেতে কিছু চাইতে যাবে না। তো আই থিঙ্ক তোরা সব নন পার্টিসিপেটিং এর মধ্যে পড়ছিস, এক্সেপ্ট তানিশা। Not participating
in surplus asset and profit. বাস কাম খতম, পয়সা জম। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস, এটা কি দাদা? ধর এই বছরে আমার কোনো প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সকে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ওকে দিতে পারলাম না। কেন? আমার কোম্পানির অত প্রফিটই হয়নি, তো আমি দেবো কি করে? আমি ওকে 1 লাখ টাকা দিতে পারলাম না। ভাই বললাম যে তোকে আমি এই বছরে দিতে পারলাম না, পরের বছর 2026-এ তোকে প্রথম দিকেই আগের টাকাটাও দিয়ে দেবো, প্লাস এই বছরে যত টাকা আছে সেটাও দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। আগের বছর যা টাকা ছিল সেটাও দিয়ে দেবো, এই বছর যা আছে সেটাও দিয়ে দেবো। ধর এবার তোর কোনো টিউশন পড়ছিস বা কোথাও আর পড়ছিস, তো কি হয় 2 মাস বা 1 মাসে যদি ফিস কারোর ডিউ থাকে, তাহলে আগের মাসের ফিসটা প্লাস এই মাসের ফিসটা একবারে পেমেন্ট করে দিস, রাইট? তাহলে আগের মাসের ফিসটা যখন এইবারে পেমেন্ট করে দিস সেটাকে বলে কিউমুলেটিভ। কি বলা হয়? কিউমুলেটিভ। কি বলা হয়? কিউমুলেটিভ। মানে এরিয়ার মানি যেগুলো হয় আগেকার, মানে যারা আগেকার দেওয়া হয়নি সেইগুলোকে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ। আর নন কিউমুলেটিভ মানে ভাই আগের বছরে প্রফিট হয়েছিল, তোমাকে দেওয়া হয়নি, তুমি ভুলে যাও। বোঝা গেল না? গেল না? আগের বছর প্রফিট হয়েছিল, তুমি নাওনি, তোমাকে দিতে পারেনি, আগের বছরের কথা আগের বছরে ভুলে যাও। এবার তোদের বন্ধুকে যদি 200 টাকা ধার নিয়েছিস, যদি সত্যিকারের বন্ধু হয় তাহলে কোনোদিন তোকে ফেরত দেবে না, আর যদি ঢপলাবাজি বন্ধু হয় তাহলে তোকে টাকা ফেরত দেবে। বোঝা গেল? সত্যিকারের বন্ধু কোনোদিন টাকা ফেরত দেয় না, সত্যিকারের বন্ধু কোনোদিন পার্টি মাঙ্গিস না, পার্টি দেবেও না কোনোদিন। ওটাতে মুখ ব্যথা হয়ে যাবে, তবে কোনোদিন পার্টি দেবে না। আর তুইও হ্যাংলার মতো ওর জন্মদিন হোক, জন্মদিনে পার্টি চাইবি, ওর একটা পায়ের নখ উঠে যাক তাতেও তুই পার্টি চাইবি, ওর একটু পেটে ব্যথা তাদেরও তুই পার্টি চাইবি, ওর চুল উঠুক তাদেরও তুই পার্টি চাইবি, ওটা পার্টি তো লাগবে সবকিছুতে, কিন্তু ও পার্টি তোকে দেবে না, রাইট? নন কিউমুলেটিভ মানে কি? আগের বছরের টাকাটা আমি দেবোই না ভাই, হাত তুলে দেবো, জয় রামজি কি। আগের বছরে যা হয়েছে হয়েছে, আমি আগের বছরের টাকা আমি 1 টাকাও দেবো না। এই বছরে যা প্রফিট হচ্ছে, যদি বিশ্বাস থাকে আমার কোম্পানিতে থাকো, আর না থাকলে জয় রামজি কি। কথা বোঝা গেল না? গেল না? এরিয়ার মানি উইল নট গিভেন, লিখে নে, এরিয়ার মানি উইল নট গিভেন। বাস, দ্যাট আর দ্য পার্টস অফ টাইপস অফ প্রেফারেন্স শেয়ারস। ক্লিয়ার সবারই? বেশ, আচ্ছা এবার আসছি ওপিসি। ওপিসি মানে 1% কোম্পানি। যদি বলে ওপিসি এর ফুল ফর্ম কি? 1% কোম্পানি। এটা 1% কোম্পানি মানে কি? যে কোম্পানির একটা মেম্বার, রাইট? মেম্বার হচ্ছে একটা। ক্লিয়ার? কি করে বুঝবো একটা মানে 1% কোম্পানি? এটা উইদিন 2 ইয়ার্স কোম্পানিটা হতে হবে, মানে জাস্ট ফর্ম হচ্ছে 2 বছরের মধ্যে। পেড আপ শেয়ার ক্যাপিটাল আপ টু 50 লাখ হতে হবে, 50 লাখের মধ্যে হতে হবে। 50 লাখ পেরোলে কিন্তু ওটার 1% কোম্পানি হবে না। অ্যানুয়াল টার্নওভার 2 কোটির নিচে হতে হবে। কত হতে হবে? 2 কোটির নিচে। তাহলে এটা কি বলা হয়? 1% কোম্পানি, রাইট? এবার একটা কথা বলি, যখন আমাদের শেয়ারস বাজারে ইস্যু হয়, বাজারে বিক্রি হয়, তার 90% মিনিমাম সাবস্ক্রিপশন লাগবে। তোদের মাথার উপর দিয়ে গেল যে দাদা মিনিমাম সাবস্ক্রিপশনটা কি জিনিস? দেখ, ধরে নে আমার একটা স্টুডেন্ট, যার নাম হচ্ছে তানিশা। তানিশার বিয়েতে আমি 10,000 লোকজনকে দেখেছি। 10,000 লোকজনকে ডাকার সঙ্গে সঙ্গে আমি 10,000 লোককে ডেকেছি, কিন্তু এসেছে কতজন? 9,000 জন। কিন্তু 8,000 জন যদি আসে তাহলে বিয়ে হবে না। বিয়ে হবে মানে আমি কোম্পানির ক্ষেত্রে জাস্ট এক্সাম্পল বুঝতে পারলে ব্যাপারটা, ও বুঝে গেছে কিন্তু ভালো করে, মানে যাই হয়ে যাবে বিয়েটা হবে। ব্যাপারটা হচ্ছে এইটাই যে তুই 10,000-এর মধ্যে অ্যাটলিস্ট তুই 10K লোককে ডাকিস, তাহলে অ্যাটলিস্ট তোকে 9K যেন লোক তোর ইয়েতে প্রেজেন্ট থাকে, তবে ওই কোম্পানির শেয়ার এগোবে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল এগোবে। যদি 80% হয় তাহলে এগোবে না। কিন্তু মিনিমাম সাবস্ক্রিপশন কত হতে হবে? 90%। অ্যাকর্ডিং টু কে? সেবি। সেবি ছাড়া কোনো শেয়ারস এর কোনো বাজারে কিছু বিক্রি হবে না। সেবির ফুল ফর্ম কি দাদা? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? সব বোঝা গেছে? শিওর? ওকে, ভেরি গুড। আপ টু এইখান অব্দি কোনো অসুবিধা ছিল? আছে? ভেরি গুড। আচ্ছা, প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানির মধ্যে কিছু পার্থক্য বলে দিই। প্রাইভেট কোম্পানি যেটাকে কোনো ইন্ডিভিজুয়াল চালায়, কোনো ব্যক্তি চালায়, আমাদের মতো সাধারণ মানুষ চালায়, সেটাকে বলবো প্রাইভেট কোম্পানি। আর পাবলিক কোম্পানি যেটা সরকার চালায় সেটাকে বলবো পাবলিক কোম্পানি। কথা বোঝা গেল? দিট ইজ অপারেট, ম্যানেজ এন্ড কন্ট্রোল বাই গভর্নমেন্ট, দ্যাট ইজ পাবলিক কোম্পানি। আর যেটা ম্যানেজ, ওন এন্ড কন্ট্রোল বাই প্রাইভেট ওনারশিপ, মানে আমাদের মতো কোনো মানুষ চালায়, সেটাকে বলছে প্রাইভেট কোম্পানি। অ্যাজ এক্সাম্পল ফিজিক্স ওয়ালা, এক্সাম্পল শ্যাম স্টিল, জয় বালাজি, এগুলো হচ্ছে সব প্রাইভেট কোম্পানি, রাইট? আর পাবলিক কোম্পানি কোনগুলো? ডিএসপি, এএসপি, এগুলো হচ্ছে সব পাবলিক কোম্পানির মধ্যে পড়ছে। এবার মেম্বার কত? দেখ, এইগুলো হচ্ছে মেম্বার। হ্যাঁ, মিনিমাম 2 জন থাকতে হবে, ম্যাক্সিমাম কত? 200 জন মেম্বার। এগুলো মেম্বার। হ্যাঁ, সবাই লিখে নেয় মেম্বার সাইডে। আচ্ছা, পাবলিক কোম্পানির ক্ষেত্রে কত? মিনিমাম হচ্ছে 7 জন আর ম্যাক্সিমাম নো লিমিট।
মিনিমাম ডিরেক্টর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন, পাবলিক কোম্পানির ক্ষেত্রে 3 জন। ঠিক আছে, শেয়ারস ক্যান নট বি ট্রান্সফারেবল ফ্রিলি, মানে তোর শেয়ার তুই নিজের ছেলে মেয়েকে দিতে পারবি না, কিন্তু পাবলিক কোম্পানি হলে তুই নিজের ছেলে মেয়ে বা অন্য কাউকে নিজের শেয়ারটা বিক্রি করতে পারিস বা ট্রান্সফার করতে পারিস। বাট প্রাইভেট কোম্পানিতে, আই উইল জাস্ট রিপিট ওয়ান্স अगेन, ইট ইজ প্রাইভেট কোম্পানিতে কোনোদিন ট্রান্সফার করা যায় না শেয়ার, কথা বোঝা গেল? কিন্তু পাবলিক কোম্পানিতে শেয়ার ট্রান্সফার করা যায়, কথা বোঝা গেল? প্রাইভেট কোম্পানি শেষে প্রাইভেট লিমিটেড কথাটা থাকে, আর পাবলিক কোম্পানি শেষে লিমিটেড, অনলি লিমিটেড কথাটা থাকে। ঠিক আছে, পাবলিক কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড, আর প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট লিমিটেড এরকম থাকে, পিভিটি এলটিডি। আচ্ছা, ওমেন ডিরেক্টর প্রয়োজন নেই, ওমেন ডিরেক্টর প্রয়োজন আছে। এইটা হচ্ছে মূলত এইগুলো থেকেই হয়তো এমসিকিউ তোমাদের দেবে, এইগুলো ভালো করে পয়েন্টস গুলো মনে রাখবে। আরো কিছু কিছু পয়েন্টস আছে সেগুলো তোমরা একটু বইতে ঘাটবে, বাট এইগুলো হচ্ছে মেন পয়েন্ট যেগুলো আমি করেছি পরীক্ষার আগের জন্য, রিভিশনের জন্য ইটস এনাফ। দেখো, রেজিস্টার্ড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল সবটাই একই নাম, একটারই অনেকগুলো নাম। যেরকম কৃষ্ণ ঠাকুর, রাধারানীর অনেক নাম আছে, সেরকমই এই রেজিস্টার্ড ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটালের অনেক নাম আছে। এবার তোর ক্ষমতা আছে, আমি বলছি তোর ক্ষমতা আছে 12টা রসগোল্লা খাওয়ার, হতে পারে 12টা রসগোল্লা খাওয়ার পর তোর বমি হয়ে যেতে পারে, তুই কিন্তু 12টা রসগোল্লা খাবি না, রাইট? তারপরে 12টা রসগোল্লা তোর ক্ষমতা আছে, মানে রেজিস্টার ক্যাপিটাল বা অথরাইজ, তোর অথরাইজেশন আছে 12টা, ধরে রাখ তোর 12টা রসগোল্লা খাওয়ার অথরাইজেশন আছে। সেরকমই ধর তোর 10,000 শেয়ার বিক্রি করার অথরাইজেশন আছে, তোর অথরিটি আছে, তোর পাওয়ার আছে যে তুই 10,000 শেয়ার বাজারে বিক্রি করতে পারবি, কিন্তু 10,000 শেয়ার বাজারে বিক্রি করলি না। কত বিক্রি করলি? 9,000 শেয়ার। আর বাকিটা 1,000টা কি হবে? আনইস্যুড। তাহলে 9,000 কি বলা হয়? ইস্যুড। যখন বাজারে বিক্রি করা হয় কত বিক্রি করলি তুই? 9,000, কিন্তু তোর ক্ষমতা আছে 10,000 বিক্রি করার, তুই বিক্রি করলি কত? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আর বিক্রি করলি না কত? বল। 10,000, 1,000 বিক্রি করলাম না, 9,000 বিক্রি করলাম। আমার ক্ষমতা কত আছে? 10,000 বিক্রি করার, কিন্তু 9,000 বিক্রি করলাম আর 1,000 বিক্রি করলাম না। ভালো করে শোনো, এটাকে বলা হয় ইস্যুড ক্যাপিটাল, এটাকে বলা হয় আনইস্যুড ক্যাপিটাল। 9,000 বাজারে নামালাম বিক্রি করতে, আমার কি 9,000 বিক্রি হয়ে যাবে? বলতে পারবি? গ্যারান্টি দিতে পারবি? 9,000 বাজারে নামালাম, 9,000 কি বিক্রি হয়ে যাবে সব কটা? আমি ধরলাম আমার 8,000 বিক্রি হলো আর 1,000 বিক্রি হলো না। তাহলে যারা সাবস্ক্রাইব করছে তারা হচ্ছে 8,000 জন, আর যারা আনসাবস্ক্রাইব করছে তারা হচ্ছে 1,000 জন। 10 টাকা করে রেট ছিল, 10 টাকা দিয়ে ইন্টু করলাম। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ভেরি গুড। এবারে দেখ, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে কিভাবে টাকা দিতে হয় জানিস? অ্যাপ্লিকেশনে টাকা দিতে হয়, অ্যালটমেন্টে টাকা দিতে হয়। যদি ডিবেঞ্চার করে থাকিস তাহলে বুঝবি। অ্যাপ্লিকেশন হয়, অ্যালটমেন্ট হয়, ফার্স্ট কল হয় আর সেকেন্ড কল হয়, ধাপে ধাপে টাকা দিতে হয়। তো যারা সাবস্ক্রাইব করেছে 10 টাকাটা যারা দেবে, ধাপে ধাপে দেবে। কেউ দেবে 3 টাকা এখানে, 4 টাকা এখানে, 7 হয়ে গেল 7, 1.5 টাকা এখানে, 1.5 টাকা এখানে, এরকম ভাবে টাকাটা দিল, পেমেন্ট করলো। তাহলে দেখ টোটাল সে 10 টাকাই হচ্ছে। এবার ধর কেউ অ্যালটমেন্ট দেওয়ার পরে আর দিতে পারলো না, তার মানে কি হচ্ছে? সরি, অ্যালটমেন্ট অবধি কোম্পানি ডাকলো, অ্যালটমেন্ট অবধি, বাকি দুটো ডাকলোই না, কোম্পানি ডাকলো না। তাহলে হচ্ছে কলড আপ। কলড আপ মানে কোনটাকে বলে? কোম্পানি যতটা ডাকলো সেটাকে বলে কলড আপ। কোম্পানি ডাকেনি, পরে ডাকবে, সেটা আলাদা ব্যাপার। কোম্পানি ডেকেছে কতটা অবধি? 8 টাকা অবধি। 10 টাকা পাওয়ার কথা ছিল, 8 টাকা অবধি কোম্পানি ডেকেছে। আর আনকলড আপ মানে কোনটা? যেটা ডাকেনি, সেটা হচ্ছে আনকলড আপ। কলড আপ মানে যেটুকু অবধি রেখেছে, 10 টাকার মধ্যে 8 টাকা অবধি রেখেছে আর 2 টাকা বাকি আছে। আর আনকলড আপ মানে কোনটা? যেটা এখনো ডাকেনি। কথা বোঝা গেল না? গেল না? ভেরি গুড। এবার কলড আপ হয়েছে 8 টাকা মতো, এই 8 টাকা মতো সবাইকে রেখেছে। এবার কারো ক্ষমতা নাও হতে পারে যে অ্যালটমেন্ট টাকাটা দিতে পারলাম না, আমি বুঝতে পারি না। কেউ দিতে পারবে, কেউ টাকা দিতে পারবে না। সবাই কলেজে পড়ছে মানে সবাই কলেজে পেমেন্ট ফিস ক্লিয়ার করতে পারবে, এটার কোনো গ্যারান্টি নেই তো। তার মানে 8 টাকা অবধি আমি কোম্পানি ডেকেছে, কোম্পানি 8 টাকা ডাকার পরে দেখলো যে 6 টাকা অবধি সবাই পেমেন্ট করে দিয়েছে, কিন্তু 2 টাকা পেমেন্ট করেনি অনেকে। যেটা পেমেন্ট করে দিয়েছে সেটাকে বলা হয় পেড করে দিয়েছে। আর যেটা পেমেন্ট করেনি, পেমেন্ট করতে পারেনি, সেটাকে বলা হয় কলস ইন এরিয়ার। কি বলা হয়? আবার বলো, আমার সঙ্গে বলো, জোরে বলো। কলস ইন এরিয়ার। যখন টাকা দিতে পারবে না পাবলিক, তখন ওটা কি বলা হয়? কলস ইন এরিয়ার। ক্লিয়ার না? এবার আনকলড আপ, মনে আছে? আনকলড আপ বললাম আর কলড আপ বললাম। কলড আপ মানে কোম্পানি ডেকেছে, আর আনকলড আপ মানে কোম্পানি ডাকেনি এখনো। আনকলড আপ কারণ হতে পারে দুটো। কি কারণ হতে পারে? কোম্পানি রিজার্ভে 1 টাকা রাখলো আর পরে 1 টাকা আবার ইস্যু করবে, এটা হতে পারে। মানে দুটো ধরন হতে পারে। কোম্পানি কেন ডাকেনি, দুটো কারণ হতে পারে। একটা, 1 টাকা রিজার্ভে রেখে দিল, আর 1 টাকা আনরিজার্ভ লাগলো, ওটা পরে ইস্যু করবে, 2 দিন পরে ইস্যু করবে। আনকলড আপকে 2 ভাগে ভাগ করে দেয়, একটা রিজার্ভ ক্যাপিটাল, একটা আনরিজার্ভ ক্যাপিটাল। দেখ এই 2 টাকাটাকে এক এক করে দিয়ে দিলাম আমি। বোঝা গেল?
এইটা হচ্ছে পুরো শেয়ার্স এর ছক, কি কোনটা কাকে বলে, ইস্যুড ক্যাপিটাল কাকে বলে, আনইস্যুড ক্যাপিটাল কাকে বলে, এটা যখন তোমরা অঙ্ক করবে নেক্সট সেমে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। বাট এইটুকু বুঝে নাও জিনিসটা কি, আর যদি না বুঝতে পারো ভিডিওটা আবার রিপিটে চালাও বা আবার একটু স্পিড বাড়িয়ে 2x বা 1.2.5x যাইটাই হোক x এর ভিডিওটা চালিয়ে নাও, আবার বুঝে যাবে ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। শেয়ারস নিয়ে যাবতীয় মোটামুটি আমি 80% ক্লিয়ার করে দিয়েছি। বাকি তোমরা নিজেরা একটু বই ঘাটো, রিসার্চ করো, দেখো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।